আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি এগ্রি প্লাস জিএসটি বায়োলজি ক্লাসে। সো টাইটেল দেখে হয়তোবা বুঝে গেছো। আজকে যে কাজটা করতে যাচ্ছি, কোষ এর গঠন। বায়োলজিতে তোমাদের তোমাদের কাছে একটা ভয়ের নাম বোটানির ১ম অধ্যায়। এই অধ্যায়ে মোট ১৩ টা টপিক আমি পড়াবো এবং এই ১৩ টা টপিক আমি সিলেক্ট করেছি কৃষিগুচ্ছ ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো এনালাইসিস করে। এবং এই প্রশ্নগুলো এই টপিকগুলো তুমি যদি খুব ভালো মতো আয়ত্তে রাখতে পারো, ইনশাল্লাহ এই বছর কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চিন আসবে। সো এই ক্লাসটা আমি অনেক বেশি বড় করব না, কারণ তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা কিন্তু সামনেই। সো খুব শর্ট ক্লাসের মধ্যে যে ১৩টা টপিক আমি সাজিয়েছি, ক্লাসটা খুব লেন্দি হবে না। এই অংশটুকু বা এই ক্লাসটুকু যদি করো, এই অধ্যায়ে ইনশাল্লাহ এই বছরে যে প্রশ্নগুলো হবে এই টপিকগুলোর মধ্যেই হবে। তো তোমাদের সাথে আছি, তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ক্লাসটা করার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কি এর পরবর্তী ক্লাসগুলো চাও কিনা, বা এটা তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এইভাবে সবগুলো অধ্যায় তোমরা চাও কিনা। ঠিক আছে? তোমরা যদি চাও, বেশি রেসপন্স থাকে, সেই ক্ষেত্রে আমি পরের পার্টগুলো পড়াবো। ঠিক আছে? তো পুরা ক্লাসটা দেখো। আশা করি তোমার টাইম ওয়েস্ট হবে না। তোমার টাইম ওয়েস্ট তখন হইতো যখন তুমি ১৪-১৫ ঘন্টা ক্লাস করতা। কিন্তু এই ক্লাসে খুব কম্প্যাক্ট ওয়েতে আমি সবগুলো তথ্য সহজে সাজায় দিব। ঠিক আছে? সো ক্লাসের লেন্থ ১ ঘন্টা, সর্বোচ্চ গেলে ১ ঘন্টা হবে, বা ১ ঘন্টার কিছু বেশিও লাগতে পারে, কিছু কমও লাগতে পারে। ঠিক আছে? সো ১ ঘন্টার আশেপাশে থাকবে। তো আসো ভাই, আমরা শুরু করি। দেখো, তোমাদের জন্য খুব সুন্দর মতো একটা পিডিএফ আমি সাজিয়েছি, বা ছক করে প্রত্যেকটা টপিক দেখো ছক করে আমি সাজিয়েছি। আচ্ছা, তাহলে এইখান থেকে, এটা আসলে প্রথম অধ্যায়ের কোনো পড়া না, কিন্তু প্রথম অধ্যায়ের আগেও দেখবা যে ছোট্ট একটা ছক আছে বা ছোট্ট একটা পড়া আছে ২-১ পেজের। তো এইখান থেকেও কিন্তু কৃষি গুচ্ছতে প্রশ্ন হয়েছে। যেহেতু প্রশ্ন হয়েছে, এই ছকটাও ফার্স্টে পড়ায় দিই, তারপরে আমরা প্রথম অধ্যায়টা শুরু করব। তাহলে এখান থেকে যে প্রশ্নটা হয়েছে, দেখো বেশ কিছু বিজ্ঞানীর নাম আছে যেখান থেকে আসলে মেইনলি প্রশ্নটা হয়। সেটা হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। লিনিয়াসের যে বইটার নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম। এখান থেকে ঢাকা ভার্সিটিতে অনেক বেশি কোশ্চেন আসে। যাই হোক, স্পেসিস প্ল্যান্টেরাম, এছাড়াও লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্তক। হ্যাঁ, এছাড়াও আরো কিছু কথা আছে, এগুলো একটু পড়বা। তবে কৃষিগুচ্ছতে যে প্রশ্নটা এসেছিল ১৩-১৪তে এসেছে, ১৫-১৬তে এসেছে, ২ বার এসেছে, সেটা হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। ঠিক আছে? এবং তার কিছু বই আছে, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, ইনকোয়ারি ইনটু প্ল্যান্ট, দ্য কজ অফ প্ল্যান্ট। প্রথম ২টা মাথায় রাখবা। ঠিক আছে? বেনথাম এবং হুকার, জেনারেল প্ল্যান্টেরাম তার বইয়ের নাম, এবং প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রকাশ করেন। ঠিক আছে? এছাড়াও হুইটেকার থেকে প্রশ্ন হয়েছে। হুইটেকার কি করেছে? 5 কিংডম পদ্ধতি প্রবর্তন বা প্রস্তাব করেন। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই, কারণ আমাদের মেন অধ্যায়টা শুরু হবে কিন্তু এইখান থেকেই। ঠিক আছে? আচ্ছা, আমি একটু টাইমটা দেখে নিই যাতে লেন্দি না হয়ে যায় ক্লাসটা। ওকে ভাইয়া, দেখো, আমরা প্রথম অধ্যায়টা শুরু করব একদম আবিষ্কারকের নাম থেকে, কারণ আবিষ্কারকের বেশ কয়েকটা আবিষ্কারকের নাম থেকে কিন্তু অলরেডি কোশ্চিন হয়েছে। দেখো, আমি পিডিএফ এ খুব সুন্দর মতো এটা সাজিয়ে দিয়েছি কোথা থেকে প্রশ্নগুলো হচ্ছে আসলে। হ্যাঁ, এই যে বাউ বাউ ৩-৪ প্রশ্ন হয়েছে। আচ্ছা, এই যে এই হাক্সলে থেকেও প্রশ্ন হয়েছে। তো সবকিছু আমি দেখাই দিচ্ছি যে কোনটা কোথা থেকে প্রশ্ন হয়েছে। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানী, যার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক, এই রবার্ট হুক নিয়ে যদি এখনো প্রশ্ন হয় নাই মেবি, তবে হইতে পারে। ঠিক আছে? আমি যে কয়েক বছরের প্রশ্ন দেখেছি এর মধ্যে হয় নাই। আচ্ছা, তাহলে রবার্ট হুক সম্পর্কে মাথায় রাখবে ভাইয়া, ১৬৬৫ সালে তিনি আসলে কোষ পর্যবেক্ষণ করেন এবং এই কোষের নাম দেন সেল। ঠিক আছে? তার মানে কি, সেল পর্যবেক্ষণ করেন। তিনি মূলত মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে উনি মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছিলেন, জীবিত না। আচ্ছা, তাহলে উনি যদি মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন, জীবিত কে করেছে এটাও তোমার জানতে হবে। জীবিত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিউয়েনহুক। আচ্ছা, তাহলে কোষবিদ্যার জনক কে? রবার্ট হুক নিশ্চয়ই, ইনি সর্বপ্রথম কোষ প্রাচীর আবিষ্কার করেছেন বা সেল শব্দটার প্রবর্তন করেছেন। তাহলে উনি যেহেতু সেল শব্দটার প্রবর্তক, তাহলে যদি প্রশ্ন করা হয় যে কোষবিদ্যার জনক, সেটা কিন্তু এই রবার্ট হুকই হবে। কিন্তু আবারও যদি প্রশ্ন করা হয় আধুনিক কোষবিদ্যার জনক কে, তাহলে আধুনিক কোষবিদ্যার জনক কিন্তু বিজ্ঞানী সোয়ানসন, নট রবার্ট হুক। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এরপর আসো, এই ছকটা আবার গুরুত্বপূর্ণ অনেক বেশি, এখান থেকে বিভিন্ন জায়গাতে প্রশ্ন হয়। কোষ প্রাচীর উদ্ভিদের
উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, কোষপ্রাচীর তো উদ্ভিদ কোষে থাকে, এটা আমরা জানি, অন্য না, অনন্য, অনন্য বৈশিষ্ট্য। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে এই রবার্ট হুকের যে গবেষণা, উনি যে সেল দেখেছে, কোষ প্রাচীর দেখেছে, সেটা তো কোনো একটা বইয়ের মধ্যে উল্লেখ করে রাখতে হবে, তাই না? সেই বইটা কোনটা মনে রাখো, রবার্ট হুকের যে বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তাহলে বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, 17x12.5 সেন্টিমিটার। অ্যান্ড যদি বলা হয় দীর্ঘতম কোষ, সেটা হচ্ছে মোটর নিউরন, 1.7, সরি এখানে 73 না, 1.37 মিটার এটা দৈর্ঘ্য, ঠিক আছে? এবং এটা কিন্তু ঢাকা ভার্সিটির একটা কোশ্চিন, ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখো। এরপর আসো বিজ্ঞানী হাক্সলে, এখান থেকেই প্রশ্ন হয়েছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো হাক্সলে কি করেছে বলতো? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে উল্লেখ করেন। স্লাইডেন ও সোয়ান, এর সাথে আরেকজন ভার্চু। সো ভার্চু কি করেছে? ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন, বা কোষ মতবাদের প্রবক্তা। তোমাকে যদি প্রশ্ন করা হয় কোষ মতবাদের প্রবক্তাকে, সেটা হচ্ছে তিনজন বিজ্ঞানী, স্লাইডেন, সোয়ান এবং ভার্চু। স্লাইডেন ও সোয়ান, এটা তোমার অপশানে এসেছিল। আচ্ছা, এরপরে আসো আমরা নিচের অংশটাতে যাই। দেখো পার্কিনজি কি করেছে। আচ্ছা, পার্কিনজি এটা না জানলেও হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কার্নেগি এটাও না জানলেও হচ্ছে। তবে তোমার যেটা জানতেই হবে সেটা হচ্ছে ড্যানিয়েল ও ড্যাপসন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ড্যানিয়েল এবং ড্যাপসন প্লাজমা মেমব্রেনের সর্বপ্রথম সুনির্দিষ্ট মডেল দেন, এবং এই মডেলটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম মডেল দিয়েছে কে? ড্যানিয়েল ও ড্যাপসন। কি মডেল? এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যান্ডউইচ মডেল এটা হচ্ছে একটা দ্বিস্তরী মডেল। তবে পরের অংশটাতে আছে দেখো আরো দুইজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে সিঙ্গার ও নিকলসন। প্রথমটা ছিল ড্যানিয়েলি ও ড্যাপসন, তারা সর্বপ্রথম দিয়েছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য খুব একটা না। কিন্তু এরপরে দিয়েছে সিঙ্গার ও নিকলসন, যাদের মতবাদটা সবচেয়ে বেশি গ্রহণীয়, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি গ্রহণীয় মতবাদ, সবচেয়ে গ্রহণীয় মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছে সিঙ্গার ও নিকলসন। তাহলে ফ্লুইড মোজাইক মডেল, বা যেটাকে বলা হচ্ছে আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল। এরপরে রবার্টসনের যে মডেল তার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা মডেল। কার? রবার্টসনের। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এইবার আসো এই টপিকটা থেকে প্রশ্ন হয়েছে কৃষি গুচ্ছতে 2021 সালে, এই যে রিসেন্টলি প্রশ্ন হয়েছে। তো এটা আমরা মনে হয় মাত্রই পড়েছি, হ্যাঁ, এই যে একটু আগেও দেখেছি, তো আবারও আমরা একটু দেখি। দেখো, তোমাকে যদি বলে সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম। দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, একটু আগে দেখেছি। যদি বলা হয় সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। নামের মধ্যে আছে মাইক্রো মানে ছোট, ওই মাইক্রো আর মাইকো কাছাকাছি, এভাবে মাথায় রাখতে পারো। মাইক্রো মানে তো ছোট, তাহলে সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা। এর ব্যাস কতটুকু? ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এবং এই মাইকোপ্লাজমার অপর নাম কি? পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এবার আসো মানুষের ক্ষেত্রে আলিমসারি কিছু তথ্য আছে। সবচেয়ে লম্বা কোষ কোনটা বা সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটা, যেটাই তোমাকে প্রশ্ন করুক, অ্যান্সারটা কিন্তু হবে মোটর নিউরন। এবং এটাই কিন্তু প্রশ্ন ছিল, এটাই কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? কত সালে? এই যে 2021 সালে এসেছিল এটা। এরপরে যদি বলা হয় মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ কোনটা? মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? এরপরে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কোনটা? তাহলে আয়তনের দিক থেকে যদি বলা হয়, আয়তনের দিক থেকে হচ্ছে শুক্রাণু। আচ্ছা, তাহলে এটা দৈর্ঘ্যের সবচেয়ে লম্বা কোষ বা দীর্ঘতম কোষ বললে নিউরন, আর যদি বলা হয় সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, তাহলে লম্বা বা দৈর্ঘ্যের দিক থেকে নিউরন বা স্নায়ু কোষও বলতে পারি এটাকে, তাই না? এটাকে আমি এখানে তোমাকে অপশানে মোটর নিউরন না দিয়ে তোমাকে বলতে পারি স্নায়ু কোষ, এটাও বলতে পারে, তোমাকে বলতে পারে ভাইয়া স্নায়ু কোষ। আচ্ছা, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু। তবে ক্ষুদ্রতম কোষ যদি প্রশ্ন করা হয়, ক্ষুদ্রতম কোষ কোনটা? অণুচক্রিকা, ঠিক আছে? এখানে একটু প্যাচ আছে, বুঝছো? এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি আলিম স্যারের বই থেকে প্রশ্ন করে, এইভাবে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তোমার
আবুল হাসান স্যারের বই আসলে সেইভাবে খুব স্পেসিফিক ভাবে উল্লেখ করা নাই যে সবচেয়ে ছোট কোনটা, শুক্রাণু নাকি অনুচক্রিকা, এটা নিয়ে ডিবেটও আছে। তো তারপরেও আলিম স্যারের বইয়ে যেহেতু উল্লেখ করা আছে, যদি বলা হয় আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ তাহলে শুক্রাণু, যদি বলা হয় ক্ষুদ্রতম কোষ কোনটা, ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, এরপর আসে কোষ প্রাচীর থেকে এগ্রিতে কোশ্চিন হয়েছে 23, 24, 25 2 বছর কোশ্চিন হয়েছে, এবং খুব ছোট্ট একটা টপিক পড়লেই কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে বারবার। সেই টপিকটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই এটা জানো যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা ভাইয়া? যদি প্রশ্ন করা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, সেটা হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। ঠিক আছে, ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। আচ্ছা, এরপরে এছাড়াও আরেকটা প্রশ্ন আসছে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা। প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তো সেলুলোজ এটা হচ্ছে প্রধান উপাদান। কোষ প্রাচীর কিভাবে গঠিত হয় দেখো, সেলুলোজ এটা 1000 থেকে 3000টা যুক্ত হইলে একটা চেইনের মতো স্ট্রাকচার তৈরি করবে। ধরে নাও সেলুলোজ 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 সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ যুক্ত হচ্ছে, যুক্ত হলে কি একটা চেইন আকার ধারণ করবে, এটাকে বলা হচ্ছে সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন যখন 100টা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো মাইসেলি। কি বলবো? ক্রিস্টালাইন মাইসেলি। এটাই হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই যে মাইসেলি, যার দৈর্ঘ্য হচ্ছে, ব্যাস হচ্ছে 100 অ্যামস্ট্রং, এটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, রাইট? আচ্ছা, দেন মাইক্রোফাইবিল। তাহলে মাইসেলি কয়টা? মাইসেলি যখন 20টা যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো মাইক্রোফাইবিল। এই মাইক্রোফাইব্রিল যখন 250টা যুক্ত হবে, তাহলে মাইক্রো মানে ছোট, তাহলে সেটাকে আমরা পড়বো ম্যাক্রোফাইব্রিল, তাহলে মাইক্রো ম্যাক্রো। এবং এই ম্যাক্রোফাইব্রিলটা যখন অনেকগুলো যুক্ত হয়ে যাবে তখন সেটা হচ্ছে ফাইবার বা তন্তু, সেটা হচ্ছে ফাইবার বা তন্তু। ঠিক আছে, তাহলে সেলুলোজ, সেলুলোজ চেইন, মাইসেলি, মাইক্রো মাইসেলি, মাইক্রো ম্যাক্রো তন্তু, মাইক্রো ম্যাক্রো ফাইবার, এভাবে মাথায় রাখো। তাহলে সেলুলোজ, সেলুলোজ চেইন, মাইসেলি, মাইক্রো ম্যাক্রো ফাইবার, মাইক্রো ম্যাক্রো ফাইবার, সেম, সিমিলার, সরি, মাথায় রেখো এটা। ওকে, আরো কিছু বিষয় আমরা মাথায় রাখতে পারি। হ্যাঁ, আরো কিছু বিষয় আমরা পড়তে পারি, সেটা হচ্ছে আমরা নতুন একটা স্লাইডে একটু শিখি বিষয়গুলা। দেখো, যে কথাটা ভাইয়া মাথায় রাখবা সেটা হচ্ছে কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীরের একদম মাঝখানে কি থাকে? মধ্যপর্দা থাকে। সো এটা হচ্ছে মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে এক স্তর বিশিষ্ট কি থাকে? এক স্তর বিশিষ্ট থাকে, এক স্তর বিশিষ্ট কি থাকে বলতো? প্রাইমারি প্রাচীর, প্রাথমিক পর্দা। সো এটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক পর্দা, প্রাথমিক প্রাচীর, প্রাইমারি প্রাচীর। এবং তার উপরে 3 স্তর বিশিষ্ট থাকে গৌণ প্রাচীর, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে এই গৌণ প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, আর লেখার দরকার নাই, হাতে সময় কম, বুঝতে পারলেই হইল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর, গৌণ প্রাচীর, রাইট? সো এই প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এবং মধ্যপর্দা, এই তিনটার মধ্যে একটু পার্থক্যটা খুব ছোট্ট করে করে দিই, হাতে খুব সময় কম। দেখো, মধ্যপর্দা, মধ্যপর্দা, আচ্ছা, দেন হচ্ছে প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর, দেন সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। ওকে, সো মধ্যপর্দা সম্পর্কে যে কথাটা মাথায় রাখবা ভাইয়া, মধ্যপর্দা সম্পর্কে মাথায় রাখবা, এটা হচ্ছে প্রথম স্তর, প্রাইমারি প্রাচীর দ্বিতীয় স্তর, সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম স্তর, প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর, এবং এটা হচ্ছে তৃতীয় স্তর, তৃতীয় স্তর, রাইট? আচ্ছা, এরপরে যে কথাটা মাথায় রাখতে পারো সেটা হচ্ছে, দেখো তো এখানে প্রাইমারি প্রাচীর যেটা, মধ্যপর্দা তো এটা সাধারণ পর্দা, প্রাইমারি প্রাচীর এটা কয় স্তর বিশিষ্ট? ওটা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। কিন্তু সেকেন্ডারি প্রাচীর সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। তাহলে দেখো, মধ্যপর্দা এটা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। আচ্ছা, দ্বিতীয় স্তর, আচ্ছা 1 স্তর এখানে তো লিখে ফেলছি, এটা যাই হোক। আচ্ছা, তাহলে এটা কি করে দিই, 1 স্তর বিশিষ্ট।
ঠিক আছে, এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, ওটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, যেহেতু যে দুরু আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট, তাহলে এটাও কি এক স্তরই বিশিষ্ট, এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, কিন্তু সেকেন্ডারি প্রাচীর যেটা সেটা কিন্তু 3 স্তর বিশিষ্ট, রাইট? সেটা কিন্তু 3 স্তর বিশিষ্ট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, দেন আমি যদি ব্যাসের ক্ষেত্রে আসি, কোনটার ব্যাস কত? মনে রাখো প্রাইমারি প্রাচীর যেটা সেটা যেহেতু মাত্র এক স্তর বিশিষ্ট, এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, কিন্তু যেটা সেকেন্ডারি প্রাচীর সেটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে? সো এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার মাইক্রোমিটার আর এটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে? এরপরে দেখো মধ্যপর্দা কি দ্বারা গঠিত? মধ্যপর্দা গঠিত হয় পেকটিক অ্যাসিড দ্বারা, ঠিক আছে? মধ্যপর্দা কি দ্বারা গঠিত? এটা গঠিত হয় পেকটিক অ্যাসিড দ্বারা বা পেকটিন দ্বারা, পেকটিক অ্যাসিড দ্বারা, এটা মাথায় রাখো, পেকটিক অ্যাসিড। যদি বলা হয় প্রাইমারি প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? এটা কি দ্বারা গঠিত? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, এছাড়াও আছে গ্লাইকোপ্রোটিন, এছাড়াও আছে গ্লাইকোপ্রোটিন দ্বারা। এই কথাটা ভাইয়া মাথায় রাখো, ঠিক আছে? দেন সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে যদি আসো, সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে এটা কি দ্বারা গঠিত? এটা গঠিত হয় সেলুলোজ ও লিগনিন দ্বারা। কি দ্বারা? সেলুলোজ ও লিগনিন, লিগনিন দ্বারা গঠিত, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো মধ্যপর্দা, এই তিনটা নিয়ে আমরা পার্থক্য আমরা পড়লাম। দেন আরো কিছু পার্থক্য আমি বলতে পারি। মধ্যপর্দা এটা তো সাধারণ পর্দা, যেহেতু সাধারণ পর্দা এটা সব কোষে থাকে, ঠিক আছে? মধ্যপর্দা সব কোষে থাকে। প্রাইমারি প্রাচীর কোথায় দেখা যায়? প্রাইমারি প্রাচীর দেখা যায় অধিক মাত্রায় বিপাকীয় কোষে, ঠিক আছে? সো এটা হচ্ছে সব কোষে পাওয়া যায়, এটা পাওয়া যায় সব সব কোষে। প্রাইমারি প্রাচীর পাওয়া যায় অধিক মাত্রায় বিপাকীয় কোষে, অধিক মাত্রায় বিপাকীয় কোষে, বিপাকীয় কোষে। এবং সেকেন্ডারি প্রাচীর কোথায় পাওয়া যায়? সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায়, এটা পাওয়া যায় কোথায় ভাইয়া? এটা হচ্ছে গৌণ বৃদ্ধির সময়, উদ্ভিদের গৌণ যখন বৃদ্ধি হয়, গৌণ বৃদ্ধির সময় পাওয়া যায়, ঠিক আছে? এরপরে যদি বলা হয় প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা মানে কি? আচ্ছা, পিট পেয়ারে খণ্ডিত। পিট পেয়ার মানে কি? যে দেখো এখানে কূপ দেখা যাচ্ছে না দুই পাশে, সো এই কূপ যেহেতু দুই পাশে, পেয়ার মানে জোড়া, তাহলে এটাকে বলা হচ্ছে কূপ জোড়। তাহলে পিট পেয়ার বা কূপ জোড়ে খণ্ডিত কোনটা? প্রাইমারি প্রাচীর এন্ড সেকেন্ডারি প্রাচীর। কিন্তু মধ্যপর্দা কি খণ্ডিত? না। তাহলে এটা হচ্ছে পিট পেয়ারে খণ্ডিত নয়, পিট পেয়ারে পেয়ারে খণ্ডিত নয়, এটা খণ্ডিত, এটা খণ্ডিত, এটা খণ্ডিত, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু পার্থক্য আমি চাইলেই করতে পারি। যেমন প্লাজমোডেসমাটা কার থাকে? প্লাজমোডেসমাটা কিন্তু মধ্যপর্দায় থাকে। প্লাজমোডেসমাটা কি? এখানে হচ্ছে মধ্যপর্দায় একটা ছিদ্রপথ আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, এই ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, ডেসমাটা। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা ডিরেক্ট আবারও এখানে চলে আসি। আমাদের মোটামুটি কোষ প্রাচীর সম্পর্কে পড়ালেখা শেষ। এবার আসো তাহলে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি নিয়ে একটু পড়াশোনা করি। এবং এই প্লাজমা মেমব্রেন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো তো আমরা পড়ছি অলরেডি, সেটা হচ্ছে কোন মডেলকে আবিষ্কার করেছে, এটা অলরেডি পড়ে ফেলছি। তোমরা আরেকবার দেখে নিও। জাস্ট এখানে আরেকটা কথা মনে রাখো, ফ্লুইড মোজাইক মডেল, এটার আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল, ঠিক আছে? বা হিমশৈল মডেল, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ টপিক। এবং তুমি দেখো তো মাইটোকন্ড্রিয়া থেকে কতগুলা কোশ্চিন হয়েছে ভাইয়া? অনেকগুলা কোশ্চিন হয়েছে, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া আমাদের পড়তে হবে। দেখো এখানে কৃষি ভার্সিটিতে কতবার প্রশ্ন হয়েছে মাইটোকন্ড্রিয়া থেকে, তো মাইটোকন্ড্রিয়াটা আমাদের আয়ত্তে রাখতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি? মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে কোষের শক্তিকর, কে না জানো? অথবা কোষের পাওয়ার হাউসও বলা হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থেকে প্রশ্ন এসেছে, তাহলে সংখ্যা কত ভাইয়া? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হচ্ছে গড়ে প্রতিটা কোষে 300 থেকে 400টা, কিন্তু যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া আরো বেশি থাকে, 1000টার মতো থাকে, 1000টা বা তারও বেশি থাকে। আর অ্যামিবাতে আরো বেশি থাকে, বুঝছো? প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টা,
যকৃৎ কোষে 1000টা বা তার চেয়েও বেশি থাকে, অ্যামিবাতে আরো বেশি থাকে। সিম্পল। ওকে, এরপর আসো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এটা তো ভাই মানে কি বলবো, এটা নিয়ে বলার কিচ্ছু নাই। এটা যদি না মনে থাকে তোমার, বা তুমি যদি কোনো কারণে ভুলে যাও, তুমি মাথায় রাখো যে তোমার একটা মার্ক চলে গেছে। এই কথাটা মাথায় রেখো। এটা ঢাবির ক্ষেত্র, ঢাবিতে শুধুমাত্র এই ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এতটুকু পড়লেই তোমার ঢাবিতে হচ্ছে বিগত 12 বছরে এইখান থেকে এই এতটুকুর বাইরে আর কোনো কোশ্চেনই হয় নাই। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থেকে 5বার কোশ্চেন হয়েছে মাইটোকন্ড্রিয়া থেকে, শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে থেকে। তো যে কথাটা মাথায় রাখবা, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনে আসলে কি কি আছে সেটা একটু আমি পড়াই দিই। দেখো আছে কি কি আছে, সেটা তুমি এভাবে মাথায় রাখতে পারো। এভাবে মাথায় রাখো ভাইয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। সো এখানে এম মানে হচ্ছে ম্যাট্রিক্স, এম মানে দুইটা কথা মনে রাখবা, এম তে হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এন্ড এম তে মনে রাখো মেমব্রেন, ম্যাট্রিক্স এন্ড মেমব্রেন। এখানে মাইটোকন্ড্রিয়া উচ্চারণটা কিসের মতো বলতো? হর্ষইর মতো না? মাইটোকন্ড্রিয়া আয়ের উচ্চারণটা কিসের মতো? হর্ষইর মতো। তাহলে এখানে হর্ষই মানে কি? এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা আমি বলতে পারি ইটিএস, ইটিএস। আচ্ছা, এরপরে দেখো ও মান হচ্ছে অক্সিজম, ও মান হচ্ছে অক্সিজম, সি মান হচ্ছে ক্রিস্টি, ক্রিস্টি। এরপরে ডি মানে হচ্ছে এখানে বৃত্তাকার ডিএনএ আছে, বৃত্তাকার আছে, লিখে দেওয়ার তো প্রয়োজন নাই, এখানে তো লিখে আছে। সো ডিএনএ। আর মান হচ্ছে রাইবোজোম, এবং এ মান হচ্ছে এটিপি সিনথেসিস, এই জিনিসগুলো আছে। তাহলে দেখো আবরণী, আবরণী মানে তো মেমব্রেন। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে কি আছে? আবরণী আছে, এবং এই আবরণীটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণী। হ্যাঁ, এখানে বলা আছে দেখো বাইলেয়ার, লিপোপ্রোটিনের বাইলেয়ার, বাই মানে কি? দুই। তার মানে কি এই আবরণটা, মাইটোকন্ড্রিয়ার যে আবরণ, এই আবরণটার দুইটা স্তর। এই যে এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে ভেতরের স্তর। তাহলে দুইটা স্তর আমরা বুঝতে পারলাম। তাহলে এটা এই স্তরটা কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, এবং দুইটা আবরণীর মাঝখানে কতটুকু ফাঁকা স্থান গঠিত আছে বলতো? 6 থেকে 8 ন্যানোমিটার। কতটুকু ফাঁকা স্থান? 6 থেকে 8 ন্যানোমিটার। এরপরে দেখো ভাইয়া, এখানে কি আছে? প্রকোষ্ঠ আছে। সো প্রকোষ্ঠের কথা এখানে নাই, যাই হোক। প্রকোষ্ঠ মানে কি? প্রকোষ্ঠ মানে হচ্ছে এই যে এখানে একটু ফাঁকা জায়গা, এটা হচ্ছে প্রকোষ্ঠ, আবার এই ভেতরে যে ফাঁকা জায়গা সেটাও একটা প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ, ভেতরে মেমব্রেন দিয়ে আবদ্ধ অঞ্চলগুলা অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই যে দেখো ম্যাট্রিক্স কোন অঞ্চলটা বলতো? ভেতরের যে আবরণটা সেটা দ্বারা আবদ্ধ অংশ, অর্থাৎ এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এই জায়গাটার নাম কি ভাইয়া? এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ভালো কথা। এরপরে দেখো ক্রিস্টি আছে বা প্রবর্ধক আছে। তাহলে ভেতরের দিকে যে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গেছে, এই যে এই জায়গাগুলো কি হয়ে গেছে? ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজগুলাকে বলা হয় ক্রিস্টি। তাহলে ক্রিস্টি বা প্রবর্ধক, এটা হচ্ছে ভেতরের মেমব্রেনের কেন্দ্রের দিকে ভাঁজ, কেন্দ্রের দিকে ভাঁজকে বলা হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো অক্সিজম, এছাড়াও আছে এটিপি সিনথেসিস, ইটিএস, এছাড়াও বৃত্তাকার ডিএনএ আছে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ, এবং রাইবোজোম আছে 70s। ঠিক আছে ভাইয়া, রাইবোজোম কত? 70s। সো এই রাইবোজোমকে একটা স্পেশাল নামে ডাকা হয়। কি ডাকা হয় জানো? রাইবোজোমকে বলা হয় অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু। এটা একটু মাথায় রাখো, রাইবোজোম নিয়ে হয়তো বা কিছু পড়া নাই, আমি একটু লিখে দিই রাইবোজোম মানে কি। রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম কি? রাইবোজোমকে বলা হয় অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু, অঙ্গাণুর ভেতরে অঙ্গাণু, ভেতরে অঙ্গাণু। রাইবোজোমকে বলা হচ্ছে অঙ্গাণুর ভেতর অঙ্গাণু। কেন রাইবোজোমকে অঙ্গাণুর ভেতর অঙ্গাণু বলা হয়? কারণ হচ্ছে রাইবোজোম এটা কিন্তু একটা কোষের মধ্যে থাকে। আবার দেখো একটু আগে দেখলাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজেই তো একটা অঙ্গাণু, সেই অঙ্গাণুর মধ্যে আবার রাইবোজোম আছে, রাইবোজোমও একটা অঙ্গাণু। তাহলে এই রাইবোজোমকে আমরা কি নামে ডাকতে পারি? অঙ্গাণুর ভেতর অঙ্গাণু। আবার রাইবোজোম ক্লোরোপ্লাস্টের মধ্যেও পাওয়া যায়। এই দুটো কথা মনে রাখো যে রাইবোজোম মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়, ক্লোরোপ্লাস্টের মধ্যেও পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও রাইবোজোমের অপর নাম আরেকটা আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা যাইতে পারে, প্রোটিন ফ্যাক্টরি। এছাড়াও এটাকে বলা হয়, এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, সর্বজনীন অঙ্গাণু।
অঙ্গাণু, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে জেনে নিলাম। এবার আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। এই মাইটোকন্ড্রিয়ার কাজ থেকেও কিন্তু কোশ্চেন এসেছে। তো মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখার জন্য এখানে একটা ছন্দ দেওয়া আছে, কার্ডিলস। তো আমরা ছন্দ টন্দ মনে রাখবো না, ছন্দে আমরা খুব বেশি বিশ্বাসী না। আমরা যে কাজটা করব, একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, কিভাবে মাথায় রাখা যায়। কিভাবে মাথায় রাখা যায়, ট্রিক্সটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজটা হচ্ছে শক্তি উৎপন্ন করা। এটা তোমরা জানো, জানো না? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস। তাহলে প্রথম কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, সেটা হচ্ছে শক্তি উৎপন্ন করা। দেখো, মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। এখন যে অঙ্গাণুটা শক্তি উৎপাদন করে, সে অঙ্গাণুটা তো একটা বস লেভেলের অঙ্গাণু, তাই না? তো মাইটোকন্ড্রিয়া যখন কাজ করে, সে একটা কাজ করতে পারে না। সে যেহেতু শক্তি তৈরি করে, সে একসাথে দুইটা করে কাজ করে। বুঝতে পারছো? সো মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় পড়বে এইভাবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া একসাথে দুইটা করে কাজ করে, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় আমরা পড়বো। যেমন এই মাইটোকন্ড্রিয়া কি করে দেখো, ক্যালসিয়াম পটাশিয়াম পদার্থের সক্রিয় পরিবহন। তাহলে মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম পটাশিয়াম দুইটা একসাথে মৌল হচ্ছে না, ক্যালসিয়াম পটাশিয়াম জোড়ায় জোড়ায় পড়ো। এরপরে দেখো রক্তকণিকা ও হরমোন উৎপাদন, একসাথে দুইটা কাজ করলো, রক্তকণিকা হরমোন। এরপরে দেখো ডিএনএ আরএনএ উৎপাদন, তাহলে ডিএনএ আরএনএ একসাথে দুইটা। এরপরে দেখো এনজাইম কোএনজাইম ধারণ করে, এনজাইম কোএনজাইম। শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ, শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ। স্নেহ বিপাক প্রোটিন সংশ্লেষ, স্নেহ বিপাক প্রোটিন সংশ্লেষ। আচ্ছা, শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু, ঠিক আছে? তাহলে দেখো জোড়ায় জোড়ায় যত কাজ সব মাইটোকন্ড্রিয়া, জোড়ায় জোড়ায় যত কাজ সব মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবং আরো একটা কাজ তোমরা হয়তো বা এখানে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস যেটাকে বলা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু। যেমন লোহিত রক্তকণিকা আরবিসি, আরবিসি 120 দিন পর পর মারা যায় না? আরবিসি কতদিন পর পর মারা যায় বলো তো? আরবিসি 120 ডেজ, 120 ডেজ পর পর মারা যায়। তাহলে এটা 120 দিন পর পর যে একটা লোহিত রক্তকণিকা মারা যাবে, এটা নিয়ন্ত্রণ করে কে? নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস করে। এটা নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো, এবং অলরেডি হয়তো এই ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত, যে কোষের মৃত্যু দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। সো অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়ালেখা শেষ। এবার আমরা চলে আসবো প্লাস্টিডে, এবং প্লাস্টিডে ঢাকা ভার্সিটিতে তো প্রশ্ন হয়েছেই, এছাড়াও কৃষি ভার্সিটিতে বেশ অনেকবার কিন্তু প্রশ্ন হয়েছে, ঠিক আছে? এখানে লেখা নাই, তবে অনেকবার হয়েছে, আমি দেখে আসছি ক্লাসটা নেওয়ার আগে। যাই হোক, সো প্লাস্টিড সম্পর্কে যে কথাটা মাথায় রাখতে হবে, ফার্স্টেই প্লাস্টিডের গঠনটা আমাদের জানতে হবে, প্লাস্টিডের গঠনটা জানতে হবে। সো প্লাস্টিডের গঠনের মধ্যে কি আছে? আবরণ আছে, এটাও দ্বিস্তরীয় আবরণ। এবং এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, বেশিরভাগ আবরণ সেখানে ফসফোলিপিড থাকে, সেখানে ফসফোলিপিড থাকে। কিন্তু ক্লোরোপ্লাস্টের যে আবরণ বা প্লাস্টিডের যে আবরণ, সেখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ কথা, এখানে কি থাকে ভাইয়া? ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এরপরে এই ক্লোরোপ্লাস্টে প্লাস্টিডের ভেতরে কি আছে, চিত্রটা আমি একটু দেখাই। দেখো, এটা হচ্ছে একটা প্লাস্টিড। এইখানে 1 টাকার কয়েন অনেকগুলো সাজাও তো, এই যে এগুলো হচ্ছে 1 টাকার কয়েন, অনেকগুলো সাজাও তো। দেখো তো একটা টাওয়ার হয়ে গেল না? সো 1 টাকার যে একটা কয়েন, এটাকে আমরা যে নামে চিনি সেটার নাম হচ্ছে থাইলাকয়েড, এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। তো এই 1 টাকার কয়েন অনেকগুলা একসাথে সাজাতে সাজাতে দেখো তো, এটা হচ্ছে একটা টাওয়ারের মতো হয়ে গেল, একটা টাওয়ার হয়ে গেছে না? সো যখন এটা টাওয়ারের মতো হয়ে গেল, তখন এই পুরা জিনিসটাকে একত্রে আমরা বলি, এটার নাম হচ্ছে গ্রানা। এটাকে আমরা কি নামে চিনি ভাইয়া? এটাকে আমরা গ্রানা নামে চিনি, ঠিক আছে? সো এটা হচ্ছে গ্রানা। ওকে, তাহলে এরকম টাওয়ার তুমি আরেকটা নাও, এরকম টাওয়ার তুমি আরেকটা নাও, এই যে এটা হচ্ছে আরেকটা টাওয়ার। তাহলে এই দুইটা টাওয়ারের মাঝখানে একটা সংযোগ থাকে, ঠিক আছে? এই দুটা টাওয়ারের মাঝখানে একটা করে সংযোগ থাকে। এখন এই যে এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ভাইয়া, মাথায় রাখো, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে স্ট্রোমা। এই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে স্ট্রোমা। এখন এই স্ট্রোমার মধ্যেই এই নলগুলো আছে না? দেখো তো, একটা নল দ্বারা প্রত্যেকটা টাওয়ার যুক্ত আছে। তো এটা না হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এই ল্যামেলিটার নাম কি, বা এই নলটার নাম কি? এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, তাহলে দেখো এখানে প্লাস্টিডের যে স্ট্রোমা, সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স,
এই ম্যাট্রিক্সের মধ্যে থাইলাকয়েড আছে, গ্রানাম আছে, এবং এই গ্রানামগুলো একটা আরেকটার সাথে যে যুক্ত থাকবে, কি দ্বারা যুক্ত থাকবে? স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত থাকবে, রাইট? ওকে। এছাড়াও এই থাইলাকয়েডের মেমব্রেনে ফটোসিনথেসিস করার জন্য সিনথেটিক ইউনিট থাকা লাগবে। এছাড়াও থাকবে এটিপি সিনথেসিস। এছাড়াও কি থাকবে ভাইয়া? এটিপি সিনথেসিস। এছাড়াও আরো কিছু উপাদান থাকে, সেটা হচ্ছে ডিএনএ থাকে। কয়টা ডিএনএ? 200টা ডিএনএ থাকে, এবং রাইবোজোম থাকে 70s। তাহলে 200টা ডিএনএ থাকে এবং 70s রাইবোজোম থাকে। তাহলে দেখো, ডিএনএ এবং 70s রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুই জায়গাতেই আছে। এ কারণে এটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে একটা বিশেষ নামে ডাকা হয়। যাই হোক, এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে পড়লে আমি বলে দিব। আচ্ছা, ওটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যাই হোক, তো এইবার আসো আমরা হচ্ছে কাজটা পড়ব। প্লাস্টিডের কাজটা কি? প্লাস্টিডের মেইন কাজটা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, শর্করা থেকে শ্বেতসার তৈরি করে। এগুলো হচ্ছে প্লাস্টিডের কাজ। ও সরি, ভুল হয়েছে। আচ্ছা, খাদ্য সঞ্চয় করে কে? খাদ্য সঞ্চয় করে বা শর্করা থেকে শ্বেতসার তৈরি করে, এটা যে প্লাস্টিড, সেটার নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট এই কাজগুলো করে, ঠিক আছে? সো লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট কি করে বলতো? খাদ্য সঞ্চয় করে এবং শর্করা থেকে শ্বেতসার তৈরি করে। আচ্ছা, আচ্ছা, এখানে মনে হয় ভুল হচ্ছে আমার। শর্করা থেকে, আচ্ছা ঠিকই আছে, ওকে, ঠিক আছে। যাই হোক, লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে এটা শর্করা থেকে শ্বেতসার তৈরি করে এবং খাদ্য সঞ্চয় করে, মেইনলি খাদ্য সঞ্চয় করা। এখন এই লিউকোপ্লাস্ট এটা 3 ধরনের হয়। এক নম্বর হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে? সো একটা হচ্ছে অ্যামাইলো, ইলায়ো এবং অ্যালিউরো। এই অ্যালিউরোপ্লাস্ট, এখানে নামের মধ্যে আছে রো থেকে যে কথাটা মাথায় রাখতে পারো, রো মান হচ্ছে প্রো। রো মানে কি ভাইয়া? রো মান হচ্ছে প্রো। সো যেটাই রো সেটাই আবার প্রো। যেমন প্রোটিন, দেখো তো, প্রোটিন বানান করতে নামের মধ্যে রো আছে না? সো যেটাই রো সেটাই আবার প্রো। অর্থাৎ অ্যালিউরোপ্লাস্ট এটা কোন জাতীয় খাদ্য সঞ্চয় করে? প্রোটিন। কোটি % গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে রো থাকলে সেটা হচ্ছে প্রো। এরপরে দেখো ইলায়ো, এই নামটা শুনতে দেখো তো ইয়েলো মনে হচ্ছে না? সো তেল চর্বির কালার কেমন? একটু হলুদ ধরনের। সো ইলায়োপ্লাস্ট এটা হচ্ছে চর্বি সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবং বাকি থাকে অ্যামাইলোপ্লাস্ট, যেটা স্টার্চ বা শ্বেতসার তৈরি করে, ঠিক আছে? যে শর্করা থেকে শ্বেতসার তৈরি করে, সেই শ্বেতসার বা স্টার্চটা জমা রাখে। কে জমা রাখে? অ্যামাইলোপ্লাস্ট জমা রাখে, রাইট? তাহলে এইখানে আমরা যা নিয়ে পড়ছি, এটা একটু মাথায় রেখো ভাই এক্সট্রা ভাবে। সেটা হচ্ছে আমরা লিউকোপ্লাস্ট নিয়ে পড়ছি। এটা হচ্ছে লিউকোপ্লাস্ট নিয়ে আমরা পড়ছি। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আসো আমরা আরো যে বিষয়গুলো পড়বো, সেটা হচ্ছে এই কথাটা মনে রাখো, 10 থেকে 40। আমরা হচ্ছে এখানে একটা স্লাইড নিয়ে নিই এবং এইখানে একটু মাথায় রাখো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট কিন্তু কখনো কখনো লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট কি হয়ে যেতে পারে? এটা লিউকোপ্লাস্ট হয়ে যেতে পারে। লিউকোপ্লাস্ট আবার লিউকোপ্লাস্ট এটাকে আমরা চাইলে ক্লোরোপ্লাস্টে পরিণত করতে পারি। কিভাবে পরিণত করব? লিউকোপ্লাস্টকে ক্লোরোপ্লাস্টে কিভাবে পরিণত করতে পারি? দেখো, ক্লোরোপ্লাস্ট যদি সূর্যের আলো না পায়, সেই ক্ষেত্রে সেটা সাদা হয়ে যায়। ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ। এটা হচ্ছে কালার কি ভাইয়া? এটার কালার হচ্ছে সবুজ। এবং লিউকোপ্লাস্ট এটার কালার হচ্ছে সাদা। যেমন তুমি একটা ঘাসের উপরে যদি পাথর চাপা দিয়ে রাখো, দেখবে যে সেই ঘাসটা সাদা হয়ে যায়। কেন? কারণ সূর্যের আলো পাবে না। তাহলে ক্লোরোপ্লাস্টকে, সবুজটাকে আমি সাদা বানাতে পারি কিভাবে? সূর্যের আলো যদি না দিই, তাইলে হবে। আর যদি সূর্যের আলোটা দিই, সেই ক্ষেত্রে আবার লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে পরিণত হবে। খুবই সিম্পল। আচ্ছা, এখন এই যে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যে কথাগুলো মাথায় রাখতে হবে ভাইয়া, সেগুলো একটু বলে দিই। দুইটা ইনফরমেশন মনে রাখো, 10 থেকে 40 এবং 40 থেকে 60। 40 থেকে 60, 10 থেকে 40 এবং 40 থেকে 60। তো এখানে 10 থেকে 40টা, এটা হচ্ছে প্রতি কোষে থাইলাকয়েডের প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা।
আর যদি বলা হয় যে 40 থেকে 60, এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা, তাহলে প্রতি ক্লোরোপ্লাস্টে এটা হচ্ছে প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40, আর 40 থেকে 60 এটা হচ্ছে প্রতি প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা, গ্রানার সংখ্যা। ঠিক আছে ভাইয়া, এই কথাটা মাথায় রেখো। ওকে, দেন আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যেমন ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। প্লাস্টিডকে বলা হয় সর্ববৃহৎ অঙ্গাণু। এটা মাথায় রাখতে পারো যে প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। প্লাস্টিড সর্ববৃহৎ অঙ্গাণু। এটা প্লাস্টিডকে বলা হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। এরপরে যে কথাটা মাথায় রাখতে পারো, ক্লোরোপ্লাস্ট সম্পর্কে মাথায় রাখো, ক্লোরোপ্লাস্টের আকৃতি সম্পর্কে জানতে হবে। এরপরে আমাদের জানতে হবে ক্লোরোপ্লাস্টের আকৃতি। সো বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়। যেমন উন্নত উদ্ভিদের কথা যদি কল্পনা করো, উন্নত উদ্ভিদে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় সেটা হচ্ছে লেন্স আকৃতি। তাহলে উন্নত উদ্ভিদে যে ক্লোরোপ্লাস্ট, তাহলে উন্নত উদ্ভিদে যে ক্লোরোপ্লাস্ট সেটা হচ্ছে লেন্স আকৃতি। তাহলে উন্নত উদ্ভিদে লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে, আকৃতি। দেন দ্বিতীয়টা হচ্ছে মাথায় রাখো ক্লামাইডোমোনাস। তাহলে ক্লামাইডোমোনাসে কি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়? ক্লামাইডোমোনাসে দেখা যায়, এখানে দেখো নামের মধ্যে আছে CHA, চা। নামের মধ্যে আছে ক্লামাইডোমোনাস না পড়ে চামাইডোমোনাস পড়ো, CHA, চা। আমরা কোথায় করে চা খাই? পেয়ালাতে করে চা খাই, তাই না? সো এটা হচ্ছে পেয়ালা আকৃতির, তাহলে পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট হচ্ছে ক্লামাইডোমোনাস। ওকে, এরপরে আমি যদি বলি উলোথ্রিক্সে যে ক্লোরোপ্লাস্টের আকৃতি সেটা হচ্ছে গার্ডল আকৃতি। এটাকে বলা হচ্ছে গার্ডল বা লেন্স, লেন্স তো হইছে, গার্ডল বা ফিতা বলতে পারো, গার্ডল বা ফিতা বা বেল্ট আকৃতি। তাহলে গার্ডল, ফিতা বা বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট হচ্ছে উলোথ্রিক্সে দেখা যায়। এছাড়াও আমি যদি বলি জিগনেমা কি ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়? মনে রাখো, জিগনেমা দেখো ABCD করে তুমি যদি একদম জেড পর্যন্ত যাও, জেডটা কি অনেক উপরে না, অনেক দূরে। আবার তারা দেখো, আকাশের তারাও কিন্তু অনেক দূরে। তাহলে জিগনেমা এখানে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায় সেটার আকৃতি হচ্ছে তারকাকার। আচ্ছা, এরপরে দেখো পিঠোফোরা। মাথায় রাখো পিঠোফোরা। সো পিঠোফোরায় যে ক্লোরোপ্লাস্টটা দেখা যায়, তাহলে কারো যদি পিঠে ফোড়া ওঠে সেটা দেখতে কি গোলাকার হবে না? সো পিঠোফোরা এটা হচ্ছে গোলাকৃতির। তাহলে এখানে যে ক্লোরোপ্লাস্ট সেটার আকৃতি হচ্ছে গোলাকার। ওকে, তাহলে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা পড়লাম। শৈবালে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন বৈচিত্র্যতা দেখা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের শৈবাল আছে, শৈবালে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট শেষ। এবার আমরা পড়বো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। ক্রোমোপ্লাস্ট নামের মধ্যে আছে ক্রম, আর এই ক্রম কথাটার অর্থ হচ্ছে রং। তাহলে ক্রোমোপ্লাস্ট মানে কি বলতো? রঙিন প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, লিউকোপ্লাস্ট হচ্ছে সাদা, আর ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে রঙিন প্লাস্টিড। ক্রম মানে হচ্ছে রং। ঠিক আছে, সো এই ক্রোমোপ্লাস্ট এটা সম্পর্কে যে কথাটা মাথায় রাখতে পারো, এটার কালার হচ্ছে রঙিন। এখন কেন রঙিন হয়? তাহলে এটা কোথায় দেখা যায় বলতো? রঙিন ফুল ফলে পাওয়া যায়, ফুল, ফল। এছাড়া পাতাও কিন্তু রঙিন হয় অনেক উদ্ভিদে, তাহলে রঙিন পাতায় দেখা যায়। এছাড়াও যদি প্রশ্ন করা হয় গাজরের মূলে কি পাওয়া যায়, এটা একবার মেডিকেলের প্রশ্ন ছিল। তো গাজরের মূলে কি ধরনের ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, কি ধরনের প্লাস্টিড পাওয়া যায়, সেটাও কিন্তু ক্রোমোপ্লাস্টই হবে। এই কথাটা ভাইয়া মাথায় রেখো। ঠিক আছে, গাজরের মূলেও পাওয়া যায়। দেখো, মূলে নরমালি হচ্ছে লিউকোপ্লাস্ট পাওয়া যায় মূলে, কিন্তু গাজরের মূল, ওই গাজরের যে রঙিন অংশটা যেটা আমরা খাই ওটা হচ্ছে মূল। ঠিক আছে, তাহলে গাজরের মূল বললে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে। এছাড়াও ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন হচ্ছে, তার মানে কি এখানে বিভিন্ন ধরনের রঞ্জক আছে, আর রঞ্জক নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। কি কি ধরনের রঞ্জক আছে? যেমন এইখানে একটা রঞ্জক আছে যার নাম হচ্ছে জ্যান্থোফিল।
জান্তোফিল। তো নামের মধ্যে আছে হ, হ থেকে মনে রাখো জান্তোফিল, নামের মধ্যে আছে হ, এটার কালার কেমন মনে রাখো হলুদ বর্ণের, জান্তোফিল হলুদ বর্ণের। ঠিক আছে, এরপরে দেখো ক্যারোটিন, এরপরে দেখো ভাইয়া ক্যারোটিন, ক্যারোটিন। সো নামের মধ্যে আছে ক, ক মানে হচ্ছে কতে ক্যারোটিন, কতে মনে রাখো কমলা। ঠিক আছে, কতে ক্যারোটিন, কতে মনে রাখো কমলা। ঠিক আছে, এছাড়াও ফাইকো এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন। সো ফাইকো এরিথ্রিন, নামের মধ্যে আছে এরিথ্রিন, এরিথ্রিন থেকে মনে রাখতে পারো এরিথ্রোসাইট, আর এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ এরিথ্রিন, ফাইকো এরিথ্রিন, এটার কালার হচ্ছে লাল বর্ণ। ফাইকো এরিথ্রিন মানে কি, এটা হচ্ছে লাল বর্ণ। আচ্ছা, এরপরে যদি বলা হয় ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন, ফাইকোসায়ানিন। সো ফাইকোসায়ানিন নামের শেষে আছে ন, আর ন থেকে মনে রাখো, ন থেকে মনে রাখো, নতে হচ্ছে নীল। ঠিক আছে ভাইয়ারা, এই কথাগুলো একটু মাথায় রেখো। ওকে, এইবার আসো আমরা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড তো শেষ করছি, এইবার আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, বিশেষ করে ঢাবিতে তো অনেকবার প্রশ্ন হয়েছে এই নিউক্লিয়াসের ছোট্ট একটা টপিক থেকে। সো নিউক্লিয়াস নিয়ে আমরা এই ছোট্ট একটা টপিকই পড়বো, আর বেশি কিছু পড়বো না। ঠিক আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস কোথায় উপস্থিত থাকে, কোথায় অনুপস্থিত থাকে, কয়টা, কোথায় একটা থেকে, কোথায় দুইটা থেকে, এগুলা। সো কোথায় বেশি থাকে, বহু থাকে, ঠিক আছে, সেটা আমাদের ফার্স্ট একটু মাথায় রাখা দরকার। যেখানে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, ধরে নাও একটা কোষে, এটা একটা কোষ, কোষে তো নর্মালি নিউক্লিয়াস একটাই থাকা উচিত, কিন্তু কোনো কোষে যদি অনেকগুলা নিউক্লিয়াস হয়ে যায়, তার মানে কি বহু নিউক্লিয়াস হয়ে গেল। আর বহু নিউক্লিয়াস হয়ে গেলে সেই ধরনের কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ। তাহলে বহু নিউক্লিয়াস মানে কি, এই কোষটাকে বলা হচ্ছে সিনোসাইটিক কোষ, সিনোসাইটিক কোষ। তো সিনোসাইটিক কোষ, এটার উদাহরণটা কি, উদাহরণগুলো কি কি, উদাহরণ হচ্ছে ভুপেন বস, এভাবে মনে রাখো। ঠিক আছে, এটাকে বলা হয়, এটা তুমি এভাবে মনে রাখতে পারো, ভুপেন বস, হ্যাঁ, বা সাপেন ভাও বস, এভাবে মনে রাখতে পারো, সাপেন ভাও বস। ঠিক আছে, সাপেন ভাও বস। তো সাপেন ভাও, সরি বস না, বট মনে রাখো, সাপেন ভাও বট, তাইলে সুবিধা হবে। আচ্ছা, সাপেন ভাও বট মানে কি ভাইয়া, দেখো সাপেন ভাও বট মানে হচ্ছে, এখানে সা মান হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, সা মান হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, এবং স্প্রিওপ্লিয়া, এস্তে স্প্রিওপ্লিয়া। পেন মানে হচ্ছে পেনিসিলিয়াম, পেন মানে পেনিসিলিয়াম। ভাও মানে হচ্ছে ভাউসেরিয়া, ভাউসেরিয়া। বট মানে হচ্ছে বট্রিডিয়াম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে বহু নিউক্লিয়াস দেখা যায় এই জায়গাগুলোতে। এরপরে প্রত্যেকটা কোষে নরমালি, প্রকৃত যে কোষগুলো আছে সেখানে তো নরমালি নিউক্লিয়াসের সংখ্যা একটাই থাকা উচিত, তবে যকৃৎ কোষে মাঝে মাঝে দুইটা থাকে, প্রাণীর যকৃৎ কোষে মাঝে মাঝে দুইটা করে থাকে। এখন অনুপস্থিত কোথায়, এটা আবার গুরুত্বপূর্ণ। তাহলে বহু কোথায় থাকে আর অনুপস্থিত কোথায় থাকে, এই দুটাই মেইনলি আমাদের জানতে হবে। তাহলে কোথায় অনুপস্থিত থাকে, দেখো অনুপস্থিত থাকে হচ্ছে আদি কোষে। তাহলে প্রকৃত কোষে যেহেতু একটা করে নিউক্লিয়াস থাকে, আদি কোষে তো আর নিউক্লিয়াস নাই। আদি কোষে যেটা থাকে সেটাকে নিউক্লিয়াস আমরা বলি না, সেটাকে আমরা বলি নিউক্লিওয়েড, নিউক্লিয়াসের মতো, কিন্তু নিউক্লিয়াস তো না। তাহলে আদি কোষে কিন্তু নিউক্লিয়াসটা নাই। এছাড়াও সিফ কোষে থাকে না, সিফ কোষ ভতে মনে রাখো আবার ভেসেল। এছাড়া পরিণত আরবিসি, এটা একটু মাথায় রাখতে হবে, পরিণত আরবিসি, অপরিণত আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে। পরিণত আরবিসি, অনুচক্রিকা এন্ড লেন্স। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে নিউক্লিয়াস অনুপস্থিত। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, নিউক্লিক অ্যাসিড। ঢাবির জন্য গুরুত্বপূর্ণ, সব ভার্সিটির জন্য এই টপিকটা কি বলবো, একটা হট টপিক ভাই। মানে প্রশ্ন হলে এখান থেকে হবেই, প্রশ্ন করছে জিএসটি এগ্রিতে, তার মানে এখান থেকে হবেই। এইটা হচ্ছে একটা হট টপিক, ঠিক আছে, এটা হচ্ছে একটা হট টপিক। সো নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা করি, একটা নতুন পেজ নিয়ে নিই এবং সেখানে আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করে ফেলি। দেখো ডিএনএ অথবা আমি যদি বলি আরএনএ, এই দুইটা জায়গাতে একটা বিষয় কমন, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা এনএ, দুইটার নামের মধ্যে আছে এনএ। তাহলে এই নিউক্লিক অ্যাসিড গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড
নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড আমরা যদি কোনো এনজাইম বা কোনো মৃদু অ্যাসিড, মৃদু ক্ষারের মাধ্যমে এই নিউক্লিক অ্যাসিডটাকে আমরা যদি ভাঙার চেষ্টা করি, আমরা এইখান থেকে যে উপাদানটা পাবো তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা আরো দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, এবং আরেকটা হচ্ছে পি, ফসফরিক অ্যাসিড। এবং এই নিউক্লিওসাইডটাকে যদি আবারও ভাঙি, এইখান থেকে আরো দুইটা উপাদান পাওয়া যাবে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এন পাবো আমরা। ঠিক আছে, একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে এন। তাহলে ভাইয়া একটু চিন্তা করে বলো তো যে নিউক্লিওসাইড এটা গঠিত হচ্ছে এস এন দ্বারা এবং নিউক্লিওটাইড এটা গঠিত হচ্ছে এস এন পি দ্বারা। এটা আমরা বলতে পারি না? তাহলে সবশেষে আমরা কি পাচ্ছি? এস এন পি তো থাকতেছে সবার শেষে, তাই না? তাহলে আমি এটাও বলতে পারি নিউক্লিক অ্যাসিড কি দ্বারা গঠিত হয়? এস এন আর পি দ্বারা গঠিত হয়। তাহলে আমি যদি এটা প্রশ্ন করি ডিএনএ আর এনএ কি দ্বারা গঠিত হয়, এটাও কিন্তু এস এন আর পি দ্বারাই গঠিত, তাই না? তাহলে ডিএনএ আর এন এর গঠনটা যদি তুমি জানতে চাও, সেই ক্ষেত্রে এই এসএনপি সম্পর্কে আমাদের জানতে হবে, রাইট? তাহলে এই এসএনপি নিয়ে আমি একটু পড়াশোনা করি। ঠিক আছে, ফার্স্টে আসো এস। এস মানে কি? ফার্স্টে আসো এস। এস এস মানে কি ভাইয়া? এস মানে হচ্ছে সুগার, সুগার বা শর্করা। মনে রাখো এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটা হচ্ছে কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট শর্করা। সো 5 কার্বন বিশিষ্ট শর্করা এটা দুই ধরনের হতে পারে। একটা শর্করা হচ্ছে রাইবোজ, একটা শর্করাকে বলা হয়, একটা হচ্ছে রাইবোজ, এবং আরেকটা শর্করাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই শর্করাটার নাম কি? এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, তাহলে একটা হচ্ছে রাইবোজ এন্ড আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ওকে, তো এখানে রাইবোজের সংকেতটা কেমন? সংকেতটা আমি দেখাবো না, কারণ তোমাকে অবশ্যই পরীক্ষায় সংকেতটা চাইবে না। যাই হোক, রাইবোজের সংকেত গাঠনিক সংকেতটা দেখাবো না, তবে আণবিক সংকেতটা দেখাইতেই পারি। C5H10O5। আর এখানে নামের মধ্যে হচ্ছে ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। কি ডিলিট? নামের মধ্যে আছে আবার অক্সিজেন, তাহলে অক্সিজেন ডিলিট। তাহলে C5H10O5 এখান থেকে যদি একটা অক্সিজেন ডিলিট করে দিই, তাহলে তো সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, রাইট? তাহলে এটার সংকেত কি? C5H10O4। এটা হচ্ছে C5H10O4, তাই না? তাহলে কত নাম্বার কার্বন থেকে অক্সিজেন ডিলিট করা হয়? এটা তোমার পরীক্ষা আসবে, মনে রাখো 2 নাম্বার কার্বন থেকে, 2 নং কার্বন থেকে অক্সিজেন ডিলিট। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সম্পর্কে আমরা বুঝলাম। তাহলে এই এসএনপি এর মধ্যে আমরা এস নিয়ে পড়লাম, এবার আমরা পড়বো এন নিয়ে। ঠিক আছে, তাহলে এবার আমরা পড়বো ভাইয়া এন নিয়ে। সো এন মানে কি? নাইট্রোজেন বেস। সো নাইট্রোজেন বেস কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি চাইলে। সো একটাকে বলা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন এন্ড পাইরিমিডিন। সো পিউরিন এন্ড পাইরিমিডিন, পিউরিন নামটা ছোট। পিউরিন এবং পাইরিমিডিন সম্পর্কে যে কথাটা মাথায় রাখবে ভাইয়া, এনে পিউরিন নামটা ছোট এবং এই পিউরিন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। পাইরিমিডিন নামটা বড়, এটা 3 প্রকার: সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এবং ইউরাসিল 3 প্রকার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তো এর মধ্যে যেটা হচ্ছে ইউরাসিল সম্পর্কে ভাইয়া মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র পাওয়া যায় আরএনএতে। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় শুধুমাত্র আরএনএতে। আরএনএর গাঠনিক উপাদান হচ্ছে ইউরাসিল। আর থাইমিন এটা শুধুমাত্র পাওয়া যায় ডিএনএতে। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় শুধুমাত্র ডিএনএতে, শুধুমাত্র ডিএনএতে। ওকে,
আচ্ছা, তাহলে শুধুমাত্র ডিএনএ এবং শুধুমাত্র আরএনএ। আচ্ছা, এবং এখান থেকে আরো একটা কথা মনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাডিনিন অ্যান্ড থাইমিন, এদের মধ্যে একটা সংযোগ থাকে দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সো অ্যাডিনিনের সাথে থাকে থাইমিন এবং সাইটোসিনের সাথে থাকে গুয়ানিন। গুয়ানিনের সাথে থাকে কে? সাইটোসিন। সো এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আবার কয়টা? হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। সিম্পল, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই উপাদানগুলো দ্বারাই আসলে ডিএনএ গঠিত হয়। এখন ডিএনএ অবশ্যই আমি আঁকায় দেখাবো না, কারণ আমাদের হাতে সময় নাই, সুযোগও নাই, দরকারও নাই। ঠিক আছে, তাহলে দেখো এতক্ষণ ধরে যা কিছু পড়লাম এটা আরেকবার রিপিট করি। তো দেখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে আমরা ভাঙবো কি দ্বারা? নিউক্লিয়েজ এনজাইম দ্বারা। কি দ্বারা? নিউক্লিয়েজ এনজাইম দ্বারা আমরা ভাঙবো, বা মৃদু ক্ষার দ্বারা ভাঙবো। কি দ্বারা? মৃদু ক্ষার দ্বারা ভাঙবো। যদি ভাঙি, যে জিনিসটা পাই তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে আবার যদি ভাঙি আমরা পাবো হচ্ছে মৃদু অ্যাসিড। এবং মৃদু অ্যাসিডকে কি বলতেছি আল্লাহ, নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা কি দ্বারা ভাঙবো? মৃদু অ্যাসিড দ্বারা ভাঙবো। ভাঙলে আমরা কি পাই? নিউক্লিওসাইড পাই এন্ড ফসফরিক অ্যাসিড পাই। এই নিউক্লিওসাইডকে আবারও যদি ভাঙি আমরা পাই পেন্টোজ শর্করা। ওই যে 5 কার্বন বিশিষ্ট শর্করার নামটাই হচ্ছে পেন্টোজ শর্করা। এবং আমরা পাই নাইট্রোজেন বেস। ঠিক আছে, তো এইখান থেকে এই প্রশ্নটাই গুচ্ছতে এসেছিল। সো ডিএনএতে ইউরাসিল থাকে না, আরএনএতে থাইমিন থাকে না। এই প্রশ্নটা যে ভাই কতবার আসছে, আরএনএ গঠিত হয় থাইমিন ইউরাসিল দ্বারা, হ্যাঁ, বা ইউরাসিল এটা শুধুমাত্র আরএনএতে থাকে, থাইমিন এটা শুধুমাত্র ডিএনএতে থাকে। এই প্রশ্নটা যে কতবার আসছে কল্পনার বাইরে, তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা। বুঝছো? তুমি হচ্ছে কৃষি ভার্সিটির কৃষি গুচ্ছের প্রশ্নগুলো দেখো, আমি যা পড়াচ্ছি এইখান থেকে 100% ইনশাল্লাহ কমন আসবে। ঠিক আছে, এরপর যদি না আসে কিচ্ছু করার নাই ভাই, কারণ এটা প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো। মোটামুটি বেশিরভাগ টপিক রাখার চেষ্টা, বেশিরভাগ না, যেগুলো গুরুত্বপূর্ণ 13টা টপিক রাখার চেষ্টা করছি। 70 পেজের একটা অধ্যায়, 70 পেজের একটা অধ্যায়, এখানে কত টপিক আছে? না হলেও 30-40টা অধ্যায় টপিক আছে। তো 30-40টা টপিকের মধ্যে থেকে মাত্র 13টা টপিক রাখছি, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে ডিএনএ আরএনএ। ডিএনএ এর গঠনটা আমাদের জানতে হবে। তো ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে, দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা এসেছিল যে ওয়াটসন এবং ক্রিক কত সালে এই ডিএনএ এর মডেলটা প্রকাশ করেন? 1953। এবং মনে রাখো, তার ঠিক 10 বছর পর এই ওয়াটসন ক্রিক, তার সাথে আরেকজন বিজ্ঞানী উইঙ্কলিং, এই টাইপের একটা উচ্চারণ। সো এই 10 বছর পর ওনারা আবার নোবেল পেয়েছে। এই কথাটা ভাইয়া মাথায় রাখো। হ্যাঁ, এই যে উইনক্লিং সহ এই যে লেখাই আছে, সেটা 1963 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, এখন ডিএনএ এটা হচ্ছে দ্বিসূত্রক, বিপরীতমুখী হয়ে থাকে এরা। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা ডিএনএ, ধরে নাও এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ এর একটা, এই প্রান্তটা যদি 5 প্রাইম আমি বলি, তাহলে এই প্রান্তটা যেখানে শেষ হয়েছে এই অংশটা, এটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এইটা হবে 3 প্রাইম, এটা আবার 5 প্রাইম। ঠিক আছে, অর্থাৎ একটা সূত্র আরেকটার বিপরীত। ওকে, আচ্ছা, এখন এইখানে ডিএনএ সম্পর্কে আমাদের কয়েকটা ইনফরমেশন একটু জানতে হবে, বুঝছো? ডিএনএ সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। ওকে, আমি এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। একটা ডিএনএ এর গঠন আমার আঁকাতেই হবে, ঠিক আছে? আকারে তোমরা সহজে বুঝতে পারবে। ধরে নাও এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএ এর আরেকটু ভালো করে আঁকানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটা একটা ডিএনএ। সো ডিএনএ এর এই যে এই বাহুটা, এই অংশটা অনেক উঁচা হয়ে আছে, এই অংশটা অনেক উঁচা হয়ে, মানে সবচেয়ে উঁচু বিন্দুতে আছে। তাহলে এইখান থেকে যদি আমি শুরু করি, আবার সেটা যেখানে গিয়ে উঁচু হয়েছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় ডিএনএ এর একটা প্যাচ। এই প্রতি প্যাচের কিছু বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা প্যাচের কিছু বৈশিষ্ট্য আছে। তো কি কি বৈশিষ্ট্য এটা আমাদের জানতে হবে, এটাকে বলা হচ্ছে প্যাচ। তো প্রতি প্যাচের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা এখানে লেখা আছে, দেখো। প্রতি প্যাচের দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু? 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। তোমাকে অ্যামস্ট্রং দ্বারা প্রশ্ন করতে পারে, ন্যানোমিটার দ্বারা প্রশ্ন করতে পারে, কনফিউজড হওয়া যাবে না। কি আছে অপশানে, ভালো করে পড়বা ভাইয়া, না পড়লে কিন্তু ভুল করে ফেলবা। তোমাকে দিয়ে দিচ্ছে 34 ন্যানোমিটার, তুমি ওটাই দাগায় দিয়ে আসছো, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, 3.4 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার হইলে এক ঘর খালি শূন্যটা আগায় যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো প্রতি প্যাচে মনোনিউক্লিওটাইডের সংখ্যা কয়টা? 10 জোড়া। মনোনিউক্লিওটাইড বললে 10 জোড়া, যদি বলে ডাইনিউক্লিওটাইড 10টা। ঠিক আছে, ডাই বললে 10টা, মনো বললে 10 জোড়া।
এটা পরীক্ষায় এসেছিল দুইটি ধাপের দূরত্ব, পরপর দুইটা ধাপের দূরত্ব অর্থাৎ পরপর দুইটা নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড জোড়ের দূরত্ব কতটুকু? 3.4 অ্যাংস্ট্রম। হ্যাঁ, এই যে এইখান থেকে এই প্রতি প্যাচে 10টা নিউক্লিওটাইড থাকে। প্রতি প্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে যদি বলা হয় পরপর দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত? 34/10, তাহলে 3.4 অ্যাংস্ট্রম বা 0.3 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার। এটা একটু ঠিক করে নিও, এটা ভুল আছে। ওকে, এরপরে দেখো ডিএনএ এর ব্যাস কতটুকু? ডিএনএ এর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এরপরে আরো কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। প্রতি প্যাচে আরো কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, যেমন প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা কয়টা? 25টা। এগুলো একটু মুখস্থ করে নিও, যদিও বোঝার বিষয়, বুঝলে এগুলো মুখস্থ করতে হয় না। যাদের মুখস্থ নাই বা জানো না, বোঝো না, তারা মুখস্থ করে নিও। আণবিক ওজন কত? 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। মানুষের দেহে ডিএনএ থাকে 100 গ্রাম। এ এবং টি এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে 2টা, যেটা একটু আগে পড়ছি। সি এবং জি এর মধ্যে 3টা। ক্ষারক ও নিউক্লিওটাইড থাকে কয় ধরনের? 4 ধরনের, ওই যে এটিসিজি। আচ্ছা, এরপরে নাইট্রোজেন বেস যুক্ত থাকে শর্করার 1 নাম্বার কার্বনে। এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা চিত্র দ্বারা বোঝাতে হয়, চিত্র আঁকাইতে পারতেছি না, জাস্ট মুখস্থ করতে হবে। নাইট্রোজেন ও বেস নাইট্রোজেন বেসগুলা যুক্ত থাকে, নাইট্রোজেন ও বেস না, নাইট্রোজেন বেস যুক্ত থাকে শর্করার 1 নং কার্বনে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। ঠিক আছে, নাইট্রোজেন বেস যুক্ত থাকে শর্করার 1 নাম্বার কার্বনে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। সিম্পল। ফসফেট যুক্ত থাকে শর্করা 3 ও 5 নাম্বার কার্বনের মধ্যে। ফসফেট যুক্ত থাকে 3 ও 5 নাম্বার কার্বনে। সিম্পল। আচ্ছা, প্রতি প্যাচে খাঁজ থাকে 2টা, একটা হচ্ছে গভীর খাঁজ আর একটা হচ্ছে অগভীর। ডিএনএ এর পরিমাপ কোন এককে প্রকাশ করা হয়? পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। সিম্পল। ওকে, ঠিক আছে, এবার আসো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ, এটা নিয়ে আমরা একটু পড়ি, এখান থেকে প্রশ্ন হয়েছে। তো আরএনএ 5 ধরনের। 5 ধরনের কি কি? আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং রাইবোজোমাল বলতেছি, জিআরএনএ, জেনেটিক আরএনএ এবং মাইনর আরএনএ। ঠিক আছে, এই 5 ধরনের। সো আরআরএনএ মানে কি? রাইবোজোমাল আরএনএ, এবং এটার পরিমাণটা সবচেয়ে বেশি, 80 থেকে 90 ভাগ। আরআরএনএ এর পরিমাণ সবচেয়ে বেশি, 80 থেকে 90 ভাগ। ঠিক আছে, রাইবোজোমাল নামটা শুনে বুঝতে পারতেছো, রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমাল আরএনএ কোথায় পাওয়া যাবে? আরএনএ রাইবোজোমের ভেতরে পাওয়া যাবে, তাই না? সো রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে রাইবোজোমাল আরএনএ প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবো নিউক্লিয় প্রোটিন কণা গঠন করে। এমআরএনএ বা বার্তাবহ আরএনএ, বা মেসেঞ্জার আরএনএ, তো এটা কোষের মাত্র 5 থেকে 10% জায়গা জুড়ে এটা থাকে, এবং প্রোটিন সংশ্লেষের শ্বাস হিসেবে এটা কাজ করতেছে। কি হিসেবে কাজ করে ভাইয়া? এমআরএনএ প্রোটিন তৈরির শ্বাস হিসেবে কাজ করে। ঠিক আছে, প্রোটিন তৈরি হবে এমআরএনএ থেকে। টিআরএনএ সম্পর্কে যে কয়েকটা মাথায় রাখবা, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ বা পরিবাহক আরএনএ, এটা হচ্ছে প্রতি কোষে 31 থেকে 42 ধরনের থাকে। কয় ধরনের? 31 থেকে 42, 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। এতে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। এই টিআরএনএ সম্পর্কে বেশি পড়তে হয়। ঠিক আছে, 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে, এবং কোষের 15% হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, টিআরএনএ, এবং সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ। এখানে কি কি লেখা আছে? আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ হচ্ছে টিআরএনএ। এরপরে দেখো, বিজ্ঞানী হলি এবং তার সহকর্মীরা টিআরএনএর গঠনকে ক্লোভার লিফ মডেল হিসেবে আখ্যায়িত করেন। ঠিক আছে, এই মডেল অনুযায়ী টিআরএনএতে 5টা বাহু এবং 4টা ফাঁস থাকে। টিআরএনএর গঠনটা যদি দেখো, এই যে এই টিআরএনএর গঠনটা এরকম। আচ্ছা, এটা হচ্ছে একটা টিআরএনএ। সো টিআরএনএতে এখানে অ্যামিনো অ্যাসিড থাকে, সো এটাকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। তারপরে হচ্ছে একটা হচ্ছে ডি বাহু থাকে। কোথায় গেল? হ্যাঁ, একটা হচ্ছে টি বাহু, এরপরে ডি বাহু, দেন অ্যান্টিকোডন বাহু, এই যে এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু, এন্ড অতিরিক্ত বাহু, এই যে এখানে একটা অতিরিক্ত ছোট্ট একটা বাহু আছে, এগুলোকে বলা হচ্ছে অতিরিক্ত বাহু। তবে লুপ বললে, লুপ হচ্ছে 4টা। লুপ কি কি? এই যে একটা লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, লুপ হচ্ছে 4টা। তাহলে লুপ বললে 4টা, বাহু বললে 5টা। এক্সট্রা কোন বাহুটা আছে? এক্সট্রা বাহুটা হচ্ছে এই যে এখানে অ্যামিনো অ্যাসিড বাহু আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে গোল দিয়ে দিছি, কিন্তু গোল মানে হচ্ছে ওটা অ্যামিনো অ্যাসিড, যাই হোক। আচ্ছা, এরপরে আসো ভাইয়া জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ। কিছু ভাইরাসের দেহে বংশগতি উপাদান হিসেবে এটা কাজ করে। এছাড়াও মাইনর আরএনএ, অপর নাম হচ্ছে নিউক্লিয় আরএনএ বা গাইড আরএনএ বা রাইবোজাইম।
ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গাইড আরএনএ বা রাইবোজাইম বলা হয়। ঠিক আছে, মাইনর আরএনএ এর আরেকটা নাম হচ্ছে রাইবোজাইম বা গাইড আরএনএ অথবা নিউক্লিয় আরএনএ। ওকে, আমরা শেষের দিকে চলে আসছি এবং আমাদের প্রায় 1 ঘন্টার মতো হয়েও গেছে অলরেডি। তো শেষের দিকে প্রায় চলে আসছি। আসো আমরা রেপ্লিকেশন নিয়ে একটু পড়াশোনা করি। রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপন, দ্বিতন, প্রতিরূপ সৃষ্টি যাই বলি, কোন পদ্ধতিতে হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। এবং এটাই পরীক্ষায় এসেছিল যে কোন পদ্ধতিতে ডিএনএ অনুলিপন হয়। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, মাথায় রেখো। এরপরে যে কথাটা মাথায় রাখবা, ড্রসোফিলা একটা মাছির নাম। হ্যাঁ, ড্রসোফিলায় একসাথে 50,000 স্থানে এই রেপ্লিকেশনটা শুরু হতে পারে বা শুরু হয়। আচ্ছা, এখন এই রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি ভাইয়া? একটা ডিএনএ থেকে আমি যে ডিএনএ তৈরি করি এই প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে, সো এই রেপ্লিকেশন করার জন্য বিভিন্ন ধরনের উপাদান লাগে। রেপ্লিকেশন করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলোকে বলা হয় রেপ্লিজম। কি নামে ডাকা হয়? সেই উপাদানগুলোকে বলা হয় ভাইয়া রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স, এই নামে ডাকা হয়। ঠিক আছে, যেমন রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম গুলো আসলে কি কি আছে? হচ্ছে 1 নম্বর হেলিকেজ। হেলিকেজ নামের শেষে আছে এএসি, তার মানে কি? আমরা বুঝে গেলাম এটা হচ্ছে একটা এনজাইম। কি এনজাইম? এটার কাজ কি? নামের মধ্যে আছে হেলি থেকে মনে রাখো হেলিক্স। হেলিক্সের প্যাচ খুলে দেয় কে? হেলিকেজ এনজাইম। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন বিচ্ছিন্ন করে এবং ডাবল হেলিক্সের প্যাচ খুলে একক হেলিক্সে পরিণত করে, সিঙ্গেল হেলিক্স। তাহলে ডিএনএ এর প্যাচ যে খুলে দিল, খোলার জন্য যে এনজাইমটা হেলিক্সটা খুলে দিচ্ছে, তাই হেলিকেজ। এবং এই যে একক হেলিক্স যে হইলো, ধরে নাও এটা ডিএনএটা প্যাচানো অবস্থায় ছিল, তারপর একক হেলিক্স হইলো, এই একক হেলিক্সটাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যে প্রোটিনটা, এই একক হেলিক্স বা সিঙ্গেল হেলিক্সটাকে ধরে রাখার জন্য যে প্রোটিনটা, তার নাম হচ্ছে এসএসবিপি, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডকে ধরে রাখার জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, বোঝাই যাচ্ছে এটা ডিএনএ এর দুইটা সূত্রকে ধরে রাখবে যাতে এই দুটো একত্রিত না হতে পারে। ধরে রাখলো যাতে একত্রিত না হতে পারে। ঠিক আছে, তাহলে পৃথক হওয়া দুইটি সূত্রকে একত্রিত হতে দেয় না এবং এর ফলে ওয়াই আকৃতির ফর্ক তৈরি হয়। দেখো যখন এইভাবে ধরে রাখতেছে, এখানে দেখো তো, মাঝখানে দেখো তো ভি আকৃতি বা ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি হচ্ছে না? সো ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এরপরে যে এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করে। সিম্পল, প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করে। প্রাইমার কি? আরএনএ এর ক্ষুদ্র একটা অংশ। ঠিক আছে, সো আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার। আরএনএ এর ক্ষুদ্র একটা অংশকে বলা হচ্ছে প্রাইমার, যেখানে মুক্ত 3 প্রান্ত থাকে। এরপর দেখো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3 এটা হচ্ছে প্রধান। যতগুলো এনজাইম আছে তার মধ্যে প্রধান এনজাইম কোনটা? প্রধান এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এটার কাজ কি? 3 প্রান্তে, যে প্রাইমারের যে 3 প্রান্ত আছে এই প্রান্তে নিউক্লিওটাইড যোগ করতে থাকে। ফলে এই নিউক্লিওটাইডের বৃদ্ধিটা কোন দিকে হয়? 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হয়। কোন অভিমুখী হয়? 5 প্রাইম টু 3 প্রাইমের অভিমুখী হয়। ঠিক আছে, এবং ডিএনএ প্রুফ রিডিং করে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ প্রুফ রিডিং করে, এই কথাগুলো মাথায় রাখো ভাইয়া। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা এনজাইম ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1, দেখো প্রাইমার হচ্ছে ডিএনএ এর অংশ না, আরএনএ এর একটা অংশ। তাহলে এই আরএনএ এর অংশকে সরাইতে হবে। কে সরাবে? 1। হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 1। লাইগেজ, সো লাগাই হচ্ছে লাইগেজ, অর্থাৎ ওকাজাকি খণ্ডের গ্যাপ পূরণ করে বা গ্যাপটা জোড়া লাগায়। লাগাইকে লাইগেজ, জোড়া লাগাইকে লাইগেজ। সিম্পল, যে কোনো জিনিস জোড়া লাগাবে লাইগেজ। আচ্ছা, এরপরে দেখো গাইরেস থাকে আদি কোষে, তবে যদি বলা হয় টপো আইসোমারেজ সেটা আবার প্রকৃত কোষে। তাহলে গাইরোস বা টপো আইসোমারেজ যেটাই বলি সেটা হচ্ছে পেছনের প্যাচ তৈরিতে বাধা দেয়। তাহলে ডিএনএটাকে আবারও প্যাচ তৈরি করে দিবে, কিন্তু যদি অতিরিক্ত প্যাচ হয়ে যায় সেটাকে প্রতিরোধ করে। ঠিক আছে, পেছনের প্যাচ তৈরিতে সহায়তা করে এবং ডিএনএ এর সম্মুখের প্যাচকে একত্রিত হতে দেয় না। ঠিক আছে, অর্থাৎ সামনের দিকের প্যাচটা একত্রিত হতে দেয় না, কিন্তু পেছনের প্যাচটা তৈরি করতে সহায়তা করে এটা। ওকে, রেপ্লিকেশন গেল। এইবার আমরা পড়ব ট্রান্সক্রিপশন। এখান থেকে প্রশ্ন হয়েছে, দেখো ট্রান্সক্রিপশন মানে কি? এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে আমরা যদি এমআরএনএ তৈরি করতে চাই, আরএনএ তৈরি করতে চাই, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং এই এমআরএনএ কে বলা হচ্ছে প্রোটিন তৈরির সাস। আমরা যে প্রোটিন তৈরি করব
সে সাস হিসেবে কাজ করবে কে? এমআরএনএ। আচ্ছা, তো নিউক্লিয়াসে ডিএনএ অণু থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ অণু থেকে এমআরএনএ তৈরির প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, এমআরএনএ অণু থেকে ডিএনএ তৈরির প্রসেসটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেস যদি ট্রান্সক্রিপশন হয়, এমআরএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটা কি? রিভার্স হচ্ছে, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এখন এই রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় দেখা যায়? এইচআইভিতে দেখা যায়, কিছু ভাইরাসে দেখা যায়। এই রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় দেখা যায়? এটা কিছু ভাইরাস, এটা পরীক্ষায় আসছে গত বছর। সো এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় কিছু ভাইরাসে, যেমন এইচআইভি, এটা একটা ভাইরাস, এইচআইভিতে দেখা যায়। সো যে সকল ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায় সেই সকল ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস। সেই সকল ভাইরাসের নাম কি? সেটা হচ্ছে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস লিখে নিও কোথাও বা মাথায় রাখো, ঠিক আছে? ইকোলাই ব্যাকটেরিয়ার জিন থেকে 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট এমআরএনএ ট্রান্সক্রিপ্ট করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, ইকোলাই থেকে 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট এমআরএনএ তৈরি করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে, খুবই কম সময়। এরপরে দেখো, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। প্রকৃত কোষে 3 ধরনের আরএনএ পলিমারেজ থাকে, 1 2 3। 3 ধরনের আরএনএ পলিমারেজ, 1 2 3। আচ্ছা, এবার কিছু কথা একটু মাথায় রাখতে হবে ট্রান্সক্রিপশন থেকে, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। যে প্রক্রিয়ায় এমআরএনএ সূত্র থেকে ইন্ট্রন্স অংশসমূহ কেটে বাদ দিয়ে এক্সনস অংশ রাখা হয়, সেটার নাম হচ্ছে স্প্লাইসিং। দেখো, ইন্ট্রন নামটা শুনতেই মনে হচ্ছে যে ইন্টারফেয়ার করে। ইন্ট্রন নামটা শুনেই মনে হচ্ছে যে এটা ইন্টারফেয়ার করে বা বাধা দিচ্ছে। যেহেতু বাধা দিচ্ছে, এই ইন্ট্রনটা রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এই ইন্ট্রনটা বাদ দেওয়া লাগবে। আর বাদ দেওয়ার প্রসেসটার নাম হচ্ছে স্প্লাইসিং। বাদ দেওয়ার প্রসেসটার নাম কি? বাদ দেওয়ার প্রসেসটাই হচ্ছে ভাইয়া স্প্লাইসিং। এই প্রসেসটার নামই হচ্ছে স্প্লাইসিং। তাহলে ইন্ট্রন হচ্ছে বাধা দিচ্ছে, তাহলে এটাকে বাদ দিব। আর এক্সন কি? সহায়তা করে, বাধা দিচ্ছে না, ট্রান্সলেশনে বাধা দিবে না এক্সন। তাহলে এক্সন গুলাকে জোড়া লাগাই দিব। ঠিক আছে, ইন্ট্রন বাদ দিয়ে এক্সন গুলাকে জোড়া লাগাই দিব। এরপর দেখো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ সূত্রটি সাস হিসেবে কাজ করে। আচ্ছা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ সূত্রটি, যে দেখো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন ট্রান্সক্রিপশনে কোনটা লাগে? ডিএনএ লাগে। ডিএনএ থেকে তো এমআরএনএ তৈরি করব, তাহলে ডিএনএটা কি? সাস। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ডিএনএ সূত্রটি সাস হিসেবে কাজ করে, এটাই বলা হচ্ছে। সো সাস হিসেবে কাজ করে তাকে হচ্ছে অ্যান্টিসেন্স। আচ্ছা, সরি ভুল হয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা ডিএনএ ধরে নাও। ঠিক আছে, এই ডিএনএ থেকে আমরা কি তৈরি করব? এই ডিএনএ থেকে ধরে নাও যে একটা আরএনএ আমি তৈরি করব। এই ডিএনএ থেকে আমরা হচ্ছে একটা এমআরএনএ তৈরি করব। সো এটা হচ্ছে এমআরএনএ। ঠিক আছে, আচ্ছা, এখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে ডিএনএ সূত্রটি সাস হিসেবে কাজ করে, তাহলে দেখো তো, এই যে এখানে এমআরএনএটা আমরা তৈরি করব, এই এমআরএনএটা তৈরি করার জন্য ডিএনএর যে সূত্রটা, এখানে দুইটা স্ট্যান্ড আছে। ধরে নাও এই স্ট্যান্ডটা দেখে আমি এমআরএনএ এই স্ট্যান্ডটাকে আমি সাস হিসেবে ব্যবহার করে আমি হচ্ছে এমআরএনএটা তো তৈরি করব। তাহলে এই যে এই স্ট্যান্ডটার নাম হবে অ্যান্টিকোডন বা অ্যান্টিসেন্স সূত্র। সেটাকে কি বলা হয়? অ্যান্টিসেন্স। যেটাকে আমরা সাস হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্টিসেন্স বা অ্যান্টিকোডিং। ঠিক আছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে ডিএনএ সূত্রটি অনুলিপ্ত হয় না তাকে বলা হচ্ছে কোডিং সেন্স। তাহলে যেটা অনুলিপন হবে না, হ্যাঁ, ধরে নাও, তাহলে এটা যদি অ্যান্টিসেন্স হয় তাহলে কি? এটা হবে, এটাকে বলা হচ্ছে সেন্স। এটা যদি অ্যান্টিসেন্স হয় এটা হচ্ছে সেন্স। তাহলে এটা যদি সাস হয় এটা অ্যান্টিসেন্স, তাহলে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সেন্স। সিম্পল কথা। আচ্ছা, ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএ সূত্রটি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ। তাহলে নতুন যে এমআরএনএটা তৈরি হলো সেটাকে আমরা এমআরএনএ বলতে পারবো না, এটা হচ্ছে প্রি এমআরএনএ। কেন প্রি এমআরএনএ? কারণ এখানে কিছু ভুল আছে। আচ্ছা, সো এটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ। তাহলে যে অংশ থেকে ট্রান্সলেশন হয় না সেটা হচ্ছে ইন্ট্রন, যেটা একটু আগে বললাম। যে অংশগুলো ট্রান্সলেশন হয় সেটা হচ্ছে এক্সনস। তাহলে এই প্রি এমআরএনএ এইখানে ইন্ট্রনস থাকে, ইন্ট্রনগুলোকে বাদ দিব, তাইলে সেটা এমআরএনএতে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা, না বুঝলে যতটুকু পড়াইছি এইটুকু অন্তত মনে রাখো। ঠিক আছে, যতটুকু এখানে লেখা আছে সেগুলো অন্তত মনে রাখো। আচ্ছা, এটা আমাদের লাস্ট টপিক। এবং ট্রান্সলেশন না পড়ে আমরা যেই টপিকটা পড়বো 13 নম্বর টপিক হচ্ছে যে জেনেটিক কোডের বৈশিষ্ট্য।
ট্রান্সলেশন সম্পর্কে আমাদের এই জেনেটিক কোড পড়লেই ট্রান্সলেশনের কয়েকটা বিষয় আমাদের হয়ে যাবে। তো 13 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। তো একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড কোড, একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, ঠিক আছে। সো না, একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, নির্দেশ করে। দেখো আমার বিভিন্ন নাম হইতে পারে, যেমন আমার নাম মাহি, হ্যাঁ, আমাকে ধরে নাও যে আমি ছোটবেলায় খাতায় আমার নিক নাম দিতাম, হ্যাঁ, যে আলমাহির রহমান সূর্য। তো আমি আমার নাম দিলাম ধরে নাও যে সূর্য, মানে এমনিতেই দিতাম, মনে হয়তো যে একটা নিক নাম তো থাকা দরকার, ঠিক আছে। সো এখন আমাকে যদি কেউ ধরে নাও যে আমার নামটা সূর্যই হয়ে গেল, ঠিক আছে, তাহলে আমার নাম কি সূর্য নামেও আমাকে ডাকতে পারে। সো আমার ধরে নাও যে 3-4টা নাম থাকতে পারে, কিন্তু মানুষটা তো একটাই, তাই না? সো আমার 3-4টা নাম আছে, কিন্তু মানুষ ওই 3-4টা নাম ধরে আমি যাই ডাকি, মানুষটা কিন্তু আমি একাই, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে একটা অ্যামিনো অ্যাসিডকে আমরা বিভিন্ন নাম দ্বারা ডাকতে পারি, বিভিন্ন নামে ডাকতে পারি, বা বিভিন্ন কোডন আছে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করার জন্য, কিন্তু কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডের জন্য একটা কোডন থাকবে না। হ্যাঁ, ধরে নাও আমার অনেকগুলা নাম আছে, কিন্তু মাহি নামে অনেকজন মানুষ থাকতে পারবে না, এরকম হচ্ছে একটা সূত্র, বা একটা নিয়ম। ধরে নাও যে আমার অনেকগুলা নাম থাকতে পারে, কিন্তু আমার নাম একটা হচ্ছে মাহি, হ্যাঁ, অনেকগুলা মানুষের ওই একটা নাম হইতে পারবে না। যাই হোক, বেশি জটিল করার দরকার নাই, এমনিতে জাস্ট মনে রাখো একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। যেমন লাইসিন, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এই লাইসিন নির্দেশ করার জন্য 2টা কোডন আছে। কয়টা কোডন? 2টা। এরপরে লিউসিন একটা অ্যামিনো অ্যাসিড। সো এখানে লিউসিন, এই লিউসিনের জন্য কিন্তু 6টা কোডন আছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে যে এখানে 4টে মাথায় রাখলেই হয় মেইনলি, ঠিক আছে। সো এভাবে মনে রাখতে পারো যে লাভ আরলি, এভাবে মাথায় রাখতে পারো লাভারলি, লাভারলি, ঠিক আছে। সো লা মানে কি? লাইসিন, লাইসিনের জন্য অ্যান্টিকোডন, সরি কোডন কয়টা? 2টা। ভ মানে হচ্ছে ভ্যালিন, ভ্যালিনের জন্য হচ্ছে 4টা। আর মানে হচ্ছে আর্জিনিন, এর জন্য 6টা। লি মানে হচ্ছে লিউসিন, এর জন্য 6টা, ঠিক আছে। সো লাভারলি 2-4-6-6, 2-4-6-6, লাভারলি 2-4-6-6, এভাবে মাথায় রেখো, ঠিক আছে। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লে আমাদের মেইনলি শেষ। এখানে তো একটা পড়লাম যে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, তাহলে একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে না, সিম্পল। 2টি কোডের মধ্যে অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকবে না। ধরে নাও যে AUG, ধরে নাও AUG, AUG, এখন AUG মানে হচ্ছে মেথিওনিন। তো কোনো কারণে এর মধ্যে যদি সি চলে আসে তাহলে কিন্তু সেটা হইল না, ঠিক আছে। তো AUG মানে AUG, ওর মধ্যে যদি হঠাৎ করে অন্য একটা নিউক্লিওটাইড চলে আসে সেটা কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে না। তো এটাই বলা আছে যে 2টা কোডের মধ্যে অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকবে না। ওকে, কোডন সমূহ সর্বজনীন, সবার ক্ষেত্রে একই, সবার ক্ষেত্রে সার্বজনীন। ওকে, সর্বদা 3 অক্ষর বিশিষ্ট হয় এই কোডনটা, যেটাকে ট্রিপলেট নামে আমরা চিনি, এবং ট্রিপলেটের সংখ্যা হচ্ছে 64টা, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 4 টু দি পাওয়ার 3, 64টা ট্রিপলেট আছে। এখন এই ট্রিপলেট, সরি 64টা ট্রিপলেট, এর মধ্যে কিছু আছে স্টপ কোডন, ঠিক আছে, স্টপ কোডন, বা যেগুলো হচ্ছে ট্রান্সলেশন বন্ধ করে, সমাপ্তি কোডন, ননসেন্স কোডন, টার্মিনেশন কোডন, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। সো এই স্টপ কোডনগুলা কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, এবং স্টপ কোডনের নামগুলো জানতে হবে, এখান থেকে বারবার প্রশ্ন হয়, এই ছোট্ট একটা ছক থেকেই কিন্তু বারবার প্রশ্ন হয়। সো স্টপ কোডন কোনগুলা? UAG, ওয়াগ, UGA, উগা, UAA, ওয়া, ওয়াগ উগা ওয়া, ওয়াগ উগা ওয়া, ঠিক আছে। আচ্ছা, আর স্টার্ট কোডন কোনটা? এখান থেকে 2বার প্রশ্ন হয়েছে, AUG, অগ, হ্যাঁ, যারা পাবজি খেলো অগ তোমরা ভালো মতো চেনো, এবং অগ মানে কি? অগ মানে হচ্ছে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই 64টা কোডনের মধ্যে 3টা তো কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, যেগুলোকে বলা হচ্ছে স্টপ কোডন। তাহলে যদি বলা হয় যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে কয়টা? 61টা, 3টা বাদ দাও, তাহলে 64টা মোট কোডন, এর মধ্যে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না তো হচ্ছে 3টা, বাদ দাও 3টা, তাহলে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে হচ্ছে 61টা। শেষ। তাহলে এই পুরো অধ্যায়টা হইলো। এর পরের ক্লাসগুলোতে আমরা তোমাদের কমেন্টের উপর, তোমরা যদি রেসপন্স ভালো পাই তোমাদের, সেক্ষেত্রে আমি এই সিরিয়ালি কি এগ্রি জিএসটির যে ক্লাসগুলা, সেটা কিন্তু আমি টোটালটাই কমপ্লিট করে দিব।
সো ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাও। তোমার যদি অন্যান্য সাবজেক্টগুলোতে সমস্যা থাকে সেজন্য কিন্তু দ্য লাস্ট ওয়ার 2.0 নামে কিন্তু একটা কোর্স আছে হালকেনস্টাইন থেকে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো, বিশেষ করে ম্যাথের জাতীয় সমস্যা আছে। এবং কোন অধ্যায়টাতে তোমাদের বেশি সমস্যা হচ্ছে বা এই অধ্যায়ের কোন পার্টটা বোঝো নাই বা কোন পার্টটা সবচেয়ে ভাল লাগছে, কোন পার্টটা পড়াই নাই কিন্তু তোমার পড়া জরুরি, তুমি বোঝো না, সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারো এবং আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টই দেখি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।